প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা 2021-এর দ্বিতীয় রাউন্ডের আজকের পর্বে। প্রিয় দর্শক, বিতর্ক আমাদের আলোকিত মানুষ হতে শেখায় মুক্ত বুদ্ধির চর্চা করতে। একজন শিক্ষার্থীর জ্ঞানের পরিধিকে অনেক গুণ বাড়িয়ে তোলে বিতর্ক। প্রিয় দর্শক, আমাদের আজকের বিতর্কের বিষয় উচ্চ মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতি। এ বিষয়ের পক্ষে বলবেন নটরডেম কলেজ ঢাকা, বিষয়ের বিপক্ষে বলবেন ঝিনাইদহ ক্যাডেট কলেজ। পক্ষ দলের তার্কিকরা হলেন মোহাম্মদ আশিক আল আরাফাত নাইম, আনোয়ারুল ইসলাম অয়ন ও তাদের দলনেতা আবিদ মাহমুদ। বিপক্ষ দলের তার্কিকরা হলেন ক্যাডেট মুসাদ্দিক, ক্যাডেট ফারহান ও তাদের দলনেতা ক্যাডেট মাসরুর। প্রিয় দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন জাফর সাদিক, প্রাক্তন বিতার্কিক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ও সিনিয়র সংবাদ উপস্থাপক, সময় টিভি। রয়েছেন জয়শ্রী দাস, প্রাক্তন বিতার্কিক, ইউএসটিসি ও সহকারী অধ্যাপক, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। আমাদের সঙ্গে আরও রয়েছেন সাইফুদ্দিন মুন্না, প্রাক্তন বিতার্কিক, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সহসভাপতি, বাংলাদেশ ডিবেট ফেডারেশন। সম্মানিত বিচারক মণ্ডলী যে বিষয়গুলোর উপর নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 5 নম্বর, ভাষার ব্যবহার ও উচ্চারণ 5 নম্বর, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 15 নম্বর এবং যুক্তির খণ্ডন ও প্রয়োগ 5 নম্বর। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সঙ্গে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা এবং বিতর্কের ফলাফল প্রদান করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন বিজয় বসাক, বিপিএম পিপিএম বার, উপপুলিশ কমিশনার দক্ষিণ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। চলুন দর্শক, বিতর্ক প্রতিযোগিতাটি শুরুর পূর্বে জেনে নিই বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো সম্পর্কে। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য সময় পাবেন 5 মিনিট। সেক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত এবং 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে তাদের দলনেতা যুক্তিখণ্ডন পর্বের জন্য সময় পাবেন 2 মিনিট। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্কতা সংকেত এবং 2 মিনিটে চূড়ান্ত সংকেত দেয়া হবে। এবারে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানটি শুরু করবার জন্য। সম্মানিত সভাপতি। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত প্রথম আন্তঃকলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা ইতোমধ্যে সবাই শুনেছেন এবং জেনেছেন যে আজকের বিতর্কের যে প্রস্তাবনাটি রয়েছে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতি। এই প্রস্তাবনার পক্ষে রয়েছে নটরডেম কলেজ এবং প্রস্তাবনার বিপক্ষে রয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। আমি 2 কলেজের বিতার্কিকদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের এই বিতর্ক প্রতিযোগিতার কার্যক্রমে। প্রথমেই আমি নটরডেম কলেজ ঢাকা থেকে প্রথম বিতার্কিক মোহাম্মদ আশিক আল আরাফাত নাইমকে প্রস্তাবনার পক্ষে তার যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ আশিক আল আরাফাত নাইম। এমন একটি প্রেক্ষাপটে বিতর্কটি করছি যে দেশে কিনা আদিকাল থেকে 1962 সাল পর্যন্ত একমুখী শিক্ষার প্রচলন ছিল। এরপর হঠাৎ 1983 সালে বিভাগ নির্বাচন, 2005 সালে আবারও সংকুচিত একমুখী ধারার পরিকল্পনা, এরপর আবার 2012 সালে নতুন করে শিক্ষাক্রম তৈরি করা। মাত্র 50 বছরে এতগুলো শিক্ষাক্রম প্রস্তুত করার পরও ডক্টর কুদরতি খুদার পরিকল্পিত শিক্ষানীতি ও শিক্ষাক্রমের বাস্তবায়ন এখনো আমরা পাইনি। শিক্ষাকে মৌলিক চাহিদা নয়, বরং মৌলিক অধিকার দেখার যে স্বচ্ছ আয়নার স্বপ্ন 2024 সালে দেখা হচ্ছে। এরই প্রেক্ষাপটে আজকের বিতর্কের বিষয়টি হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতি। কালক্ষেপণ না করে
মধ্যেই চরিত্রায়নে চলে যাচ্ছি। উচ্চ মাধ্যমিক পর্যন্ত বলতে বোঝাচ্ছি প্রাক প্রাথমিক হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এখানে উল্লেখ্য যে একটি উন্নয়নশীল দেশের সরকার জনগণের স্বার্থ রক্ষার জন্য উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা কারিকুলামের দায়ভার নিয়ে থাকে। একমুখী শিক্ষা ব্যবস্থা বলতে বোঝাচ্ছি সঠিক পরিকল্পনালব্ধ একক সমন্বিত শিক্ষা ব্যবস্থা, যেখানে বিশেষায়িত শিক্ষার বিভাগ যেমন বিজ্ঞান, মানবিক, ব্যবসায়িক, কারিগরি ইত্যাদি বিভাগের কোনো অস্তিত্ব থাকে না এবং ভিন্ন ভাষা নয় বরং মাতৃভাষাকে কেন্দ্র করে যেখানে কিছু যুগোপযোগী গবেষণালব্ধ আবশ্যিক বিষয়ের পাশাপাশি শিক্ষার্থীদের ইচ্ছা ও তাগিদ অনুযায়ী স্বাধীনভাবে বিষয় নির্বাচনের সুযোগ থাকে। এক কথায় 2024 সালের শিক্ষাক্রমের পূর্ণ প্রতিফলন আমরা একমুখী শিক্ষা ব্যবস্থায় দেখতে পাবো। বাংলাদেশ বলতে বোঝাচ্ছি এমন একটি দেশ যেখানে আগামী চতুর্থ বিপ্লবের জন্য দক্ষ জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে উপমহাদেশিক শিক্ষাক্ষেত্রে দৃষ্টিভঙ্গির পরিবর্তন এনেছে সৃজনশীলতার বিকাশ, এনেছে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত কর্মক্ষম জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে শিক্ষাক্রম ও শিক্ষানীতির প্রতিনিয়ত আধুনিকায়ন। সর্বশেষে উপযোগী পদ্ধতি বলতে বোঝাচ্ছি যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের একটি সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে আগামী বিশ্বের জন্য প্রস্তুত করবে। এক কথায় যদি আমি বিষয়টাকে বোঝাতে চাই তাহলে বাংলাদেশ এমন একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা আসবে যেখানে থাকবে না কোনো বিভাজন, থাকবে না কোনো বৈষম্য, থাকবে না কোনো বিজ্ঞান, মানবিক কিংবা কারিগরি কোনো বিভাগ, থাকবে না কোনো মাদ্রাসা কিংবা ইংরেজি বিভাগগুলোর মধ্যে আলাদা কোনো শিক্ষা ব্যবস্থা, শুধুমাত্র একটি সাধারণ একটি ব্যবস্থা থাকবে যেটি হবে যুগোপযোগী, যেখানে সকল শিক্ষার্থীকে সমান গুরুত্ব দিয়ে তাদের দক্ষতা ও মানসিকতার বিকাশ ঘটানোই হবে এই শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য। মাননীয় সভাপতি, এবার যদি আমাদের বাংলাদেশে সুদূর প্রসারী ইতিহাসের রূপরেখা দেখানোর চেষ্টা করি তাহলে আমরা দেখেছি আমাদের দেশে কোনো গবেষণালব্ধ শিক্ষা ব্যবস্থা বর্তমানে নেই। এমনকি শিক্ষা ব্যবস্থাগুলো অসংখ্য বিভাজন থাকায় সেগুলো সমন্বিত করা সম্ভব হয়ে ওঠে না, যার ফলে শিক্ষার মান বিভিন্ন শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন রকম হওয়ার কারণে সমাজে দেখা যায় ভেদাভেদ, দেখা যায় বৈষম্য। আবার দেখেছি শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক, ব্যবসায়িক শিক্ষা ইত্যাদি বিভাগগুলো নির্বাচন করে তখন তার স্বাধীনতা তেমন ভাবে দেখা যায় না, বরং দেখা যায় পরিবারের চাপ কিংবা সমাজের চাপ। আবার মাননীয় সভাপতি, আমরা দেখেছি একজন শিক্ষার্থী পদার্থবিজ্ঞানে যদি ভালো হয় আবার তার যদি যুক্তিবিদ্যায় আগ্রহ থাকে তাহলে বাংলাদেশে এমন কোনো শিক্ষার মাধ্যম নেই যে তার এই মেধাকে, তার এই আগ্রহকে মাননীয় সভাপতি দাম দিতে পারে। আমরা এটাও দেখেছি শিক্ষাকে বর্তমানে মৌলিক অধিকার নয় বরং মৌলিক চাহিদা হিসেবে দেখা হয়, যার ফলে শিক্ষার্থীরা শিক্ষার যে মূল মাহাত্ম্য সেটাকে বুঝতে পারে না, শিক্ষার্থীরা সেটাকে ধারণ করতে পারে না, বরং মুখস্থ বিদ্যায় মেতে ওঠে শুধুমাত্র ভালো একটি চাকরি পাবার জন্য। এরকম একটি বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যদি বাংলাদেশে একমুখী শিক্ষা ব্যবস্থার প্রচলন করি সেক্ষেত্রে আমরা 4টি লাভ পাবো। প্রথমত হচ্ছে একমুখী শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী সকল বিষয়ে প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারবে। ব্যাপারটি কেমন আপনাকে বিশ্লেষণ করে শোনাই। একটি বিষয়ের সাথে অন্য বিষয়গুলোর যে একটি সম্পর্ক থাকে এটি আমরা বিশ্বাস করি। আমি যদি বিজ্ঞানের সর্বোচ্চ শেখরে উঠে একজন বড় বিজ্ঞানী হই, আমি যদি কোনো প্রযুক্তি আবিষ্কার করি তাহলে সেই প্রযুক্তিটি প্রতিফলন, বাস্তব প্রতিফলন ইতিবাচক হবে নাকি নেতিবাচক হবে সেটি আমাকে বিজ্ঞানের বিষয়গুলো বলে দেবে না, বরং বলে দেবে মানবিকের বিষয়গুলো। দ্বিতীয়ত, একজন শিক্ষার্থীর মাঝে যখন সকল বিষয়ের মৌলিক জ্ঞানগুলো থাকবে তখন সে সেই বিষয়গুলোর মধ্যে যোগসূত্র স্থাপন করতে পারবে। সে পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের যোগসূত্র স্থাপন করতে পারবে, সে জীববিজ্ঞানের সাথে মনোবিজ্ঞানের আন্তঃসম্পর্ক বুঝতে পারবে। ফলে শিক্ষার্থীর কাছে পড়ালেখাটা আনন্দময় হয়ে উঠবে। সে তোতা পাখির ন্যায় শুধু মুখস্থ বিদ্যায় মেতে উঠবে না, বরং অর্থবহ হয়ে উঠবে। মাননীয় সভাপতি, আপনি যদি ইতিহাসে বিজ্ঞ না হন তাহলে মিথ অফ সিসিফাস আপনার কাছে নিছক একটি গল্প মনে হবে, কিন্তু আপনার কাছে যদি সামগ্রিক জ্ঞান থাকে তাহলে আপনার এই মিথ অফ সিসিফাসই হয়ে উঠতে পারে আদর্শ। মাননীয় সভাপতি, একটি যে সমীক্ষা লক্ষ্য করেন তাহলে আমরা যে বর্তমানে বহুমুখী যে শিক্ষা ব্যবস্থার প্রচলন ঘটিয়েছি সেটিতে শিক্ষিত জনগোষ্ঠী যে গড়ে উঠেছে তারা বৈশ্বিক বাজারে 48% কর্মদক্ষতা দেখাতে পারছে। আমাদের সরকার এই যে কোটি কোটি টাকা খরচ করে পড়াশোনা করিয়া মাত্র 48% প্রতিফলন দেখাচ্ছে, 52% ব্যর্থ হচ্ছে। মানে অন্য 3টি যে লাভ হচ্ছে সেগুলো হচ্ছে শিক্ষার্থীরা আগ্রহের বিষয়ের সাথে শিক্ষাকে সমন্বয় ঘটাতে পারলে শিক্ষা, পরীক্ষা এবং কর্মক্ষেত্রে সমন্বয় করা সম্ভব হবে। তৃতীয়ত, শিক্ষার্থীরা তাদের শিক্ষার সর্বোচ্চ উপযোগিতা এবং বিষয় নির্বাচনের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা পাবে। চতুর্থত, শিক্ষার্থীদের একই ছায়াতলে নিয়ে এসে একক শিক্ষা ব্যবস্থার একই জাতীয়তাবাদ এবং বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আশিক আল আরাফাত নাইমকে। আমি
প্রস্তাবনার বিপক্ষে ঝিনেদা ক্যাডেট কলেজের ক্যাডেট মুসাদ্দিককে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। নতুন প্রজন্মকে আধুনিক যুগোপযোগী শিক্ষাধারার সাথে পরিচালিত করতে হবে। এই কথাগুলো আমার নয় প্রতিপক্ষ বন্ধুরা, কথাগুলো বলেছেন আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান, আর তারই প্রতিধ্বনি করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষের বন্ধুরা এবং যারা শুনছেন সকলের জানাই আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত আন্তঃ কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2021-এর আজকের পর্বে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি। বিষয়টি বিপক্ষে আমার দলের সুদৃঢ় অবস্থান। প্রতিপক্ষ বন্ধুরা, আপনাদের দলের প্রথম বক্তার বক্তৃতা দিয়ে শুরু করি। তিনি বললেন একজন গবেষক তার গবেষণার করা বস্তুটি ব্যবসায় সফল হবে কিনা সেটা চিন্তা করবেন বিজ্ঞান থেকে নয়, মানবিক থেকে। আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, একজন গবেষক গবেষণা করেন না তার গবেষণাটি ব্যবসায় সফল হবে কিনা সেটা তিনি করেন ভবিষ্যৎ পৃথিবীর একটি নতুন স্বপ্নে বিভোর হয়ে। এটি মনে রাখা জরুরি। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার কথা শুনে আমার একটি ঘটনা মনে পড়ে গেল। 2005 সালে তৎকালীন সরকারের অদূরদর্শিতা অপরিণামী সিদ্ধান্তের ফলে আমাদের সমস্ত অভিভাবক এবং শিক্ষক শিক্ষার্থী সমাজ আন্দোলনে নামতে বাধ্য হয়েছিলেন। কিছুই না, তৎকালীন সরকার অনেকটা গোপনে একমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। আর এই আন্দোলনের পুরোধায় ব্যক্তিত্ব ছিলেন প্রথিতযশা শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। তীব্র আন্দোলনের মুখে তৎকালীন সরকারের হঠকারী সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে ফিরে আসে। আমার বিপক্ষ দলের বাতলে দেওয়া উচ্চ মাধ্যমিক পর্যায়ে একমুখী শিক্ষা ব্যবস্থা ঠিক তেমনি হঠকারী এবং অপরিণামদর্শী বলে মনে হচ্ছে। প্রতিপক্ষ বন্ধুরা, আপনাকে বলতে চাই, যদি আমরা দ্বাদশ পর্যন্ত একমুখী শিক্ষা বাস্তবায়ন করি তবে একজন শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য শাখার সবগুলো বিষয়ে একটি একটি করে বইয়ে পড়বে। আর এই সীমিত জ্ঞানে তারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে কীভাবে তাদের সফলতা অর্জন করবে তা আমার বোধগম্য নয়। মানুষ সভাতে আমি মনে করে দিতে চাই, আমি আমার দলের বিরোধিতা জায়গাটি স্পষ্ট করে দিতে চাই। আমি এবং আমার দল মনে করে মাধ্যমিক পর্যন্ত সংস্কারকৃত একমুখী শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিশেষায়িত বহুমুখী শিক্ষা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতি। না, উচ্চ মাধ্যমিক পর্যায়টি হচ্ছে উচ্চ শিক্ষা স্তরের প্রবেশদ্বার, আর এ পর্যায়ে সে একমুখী শিক্ষা ব্যবস্থা সবচেয়ে অনুপযুক্ত পদ্ধতি। মাননীয় সভাপতি, আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে একমুখী শিক্ষা ব্যবস্থা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাস্তবায়নের সমস্যা এবং নেতিবাচক দিকসমূহ দেখে যাব। আমার দলের পরবর্তী বক্তা উচ্চ মাধ্যমিকে বহুমুখী বিশেষায়িত শিক্ষা বাস্তবায়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ এবং আমাদের কতিপয় প্রস্তাবনা তুলে ধরবেন এবং আমার দলের দলনেতা এর উপকারের দিকসমূহ তুলে ধরে কীভাবে এটি সবচেয়ে উপযুক্ত পদ্ধতি তা প্রমাণ করে যাবেন। মাননীয় সভাপতি, আমাদের প্রস্তাবনা অনুযায়ী মাধ্যমিক পর্যন্ত সংস্কারকৃত একমুখী শিক্ষা বাস্তবায়ন করতে হবে, যার মাধ্যমে একজন শিক্ষার্থী দেশের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি তার ভিতর নৈতিক মানবিক গুণাবলীগুলো বিকশিত হবে, সাথে সাথে সে তার ক্যারিয়ারের অভীষ্ট লক্ষ্যের দিকে অগ্রসর হতে শুরু করবে। তার ভিতরে গ্রথিত হবে দেশপ্রেম, আমাদের সংস্কৃতি, কৃষ্টি কালচারের প্রতি ভালোবাসা, যার মাধ্যমে আমরা একটি দেশপ্রেমিক সুদক্ষ নাগরিক গড়ে তুলতে পারবো। আমাদের পরবর্তী প্রজন্ম হবে দেশপ্রেমিক, যাদের হাত ধরে আমাদের বাংলাদেশ এগিয়ে চলবে। মাননীয় সভাপতি, আর বিশেষায়িত বহুমুখী শিক্ষা হচ্ছে শিক্ষার্থীরা যার যার পছন্দ অনুযায়ী বিভাগ বাছাই করে পরবর্তী তার ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় বিষয়গুলোতে গভীর মৌলিক এবং ব্যবহারিক জ্ঞান অর্জন করবে, যার মাধ্যমে সে ব্যবসায় বা ইঞ্জিনিয়ারিং সকল ক্ষেত্রে নিজের দৃঢ় পদক্ষেপ রাখতে শিখবে এবং সাথে সাথে সে তার পেশাগত দক্ষতা অর্জনে সহায়ক হবে। খুশির খবর, বর্তমান সরকার 2025 সাল নাগাদ এক মৌলিক কাঠামো পরিবর্তন কার্যক্রম এগিয়ে নিতে চলেছে। প্রতিপক্ষ বন্ধুরা, আপনাদেরকে আরেকটিবার স্মরণ করে দিতে চাই, এখন পর্যন্ত কোনো শিক্ষা কমিশনই উচ্চ মাধ্যমিক জন্য কথাটা মনে রাখা জরুরি। মাননীয় সভাপতি, আমি আমার দলের যে কথাটি বলেছি যে আমরা মাধ্যমিক পর্যন্ত সংস্কারকৃত একমুখী শিক্ষা এবং উচ্চ মাধ্যমিকে বিশেষায়িত শিক্ষা ব্যবস্থাপনার কথা বলছি, এটির জন্য আরেকটি প্রমাণ হচ্ছে 80-র দশকে সর্বপ্রথম সরকার মাধ্যমিক পর্যায়ে, আরেকবার বলছি উচ্চ মাধ্যমিক নয়, মাধ্যমিক পর্যায়ে সর্বপ্রথম একমুখী শিক্ষা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন, কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতির অব্যবস্থাপনার কারণে সেই ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে। প্রথম থেকে আপনাদের প্রস্তাবিত একমুখী শিক্ষা ব্যবস্থা সে নিচেই পড়ে আছে। মানুষ এবারে দেখে নেওয়া যাক কেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে একমুখী শিক্ষা ব্যবস্থা সবচেয়ে অনুপযুক্ত। একমুখী শিক্ষার বিষয় নির্বাচন, এক্ষেত্রে বিজ্ঞান শিক্ষার ধার এবং গুরুত্ব কমে যায়। 2, শিক্ষার ধারাবাহিকতা নষ্ট হয়। 3, শিক্ষার্থীদের পড়াশোনার চাপ তো কমেই না, বরং অনেক অপ্রয়োজনীয় বিষয় পড়ে সময় নষ্ট করতে হয়। 4, মানবিক ও বাণিজ্য শাখা তেমন পরিবর্তনশীল না হলেও বিজ্ঞান শিক্ষা নিয়ত পরিবর্তন এবং গতিশীল হয়, এক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। প্রতিপক্ষ বন্ধুরা, একজন শিক্ষার্থীর যদি ইচ্ছা থাকে সে ডাক্তার হবে, তবে মাধ্যমিক শেষ করে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেও তার সামাজিক বিজ্ঞান পড়ার কি দরকার তা আমার বোধগম্য নয়। বরঞ্চ সে যদি উচ্চ মাধ্যমিক পর্যায়ে সে জীববিজ্ঞান বিষয়ে গভীর দক্ষতা অর্জন করতে পারে, তবে দেশকে উপহার দেবে এক একজন সুদক্ষ ডাক্তার।
যার মাধ্যমে আমাদের দেশ ভবিষ্যতে এগিয়ে যাবে। তাই আমরা এটিকেই বলছি বিশেষায়িত বহুমুখী শিক্ষা, যার মাধ্যমে বাংলাদেশ গড়ে উঠবে। আর উচ্চ মাধ্যমিক বিশেষায়িত বহুমুখী শিক্ষা এবং মাধ্যমিকের সংস্কারকৃত একমুখী শিক্ষার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ সোনার বাংলা গড়ে উঠবে। মাননীয় সভাপতি, একজন শিক্ষার্থী যদি উচ্চ মাধ্যমিক পর্যায়ে থেকে শুরু করে তার ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় বিষয়সমূহে গভীর জ্ঞান অর্জন করতে পারে, তবে রাষ্ট্রীয়ভাবে এক একজন সুদক্ষ পেশাজীবী। সুতরাং শিক্ষা ব্যবস্থার খোলনলচুলায় বদলে যাওয়া এ সকল পরিবর্তন কার্যক্রমকে এগিয়ে নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে বৈশ্বিক মান অর্জন করবে, এ আশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ক্যাডেট মোসাদ্দিককে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি এই মুহূর্তে পক্ষ দলের দ্বিতীয় বক্তা আনোয়ারুল ইসলাম অয়নকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আনোয়ারুল ইসলাম অয়ন। মধ্যবিত্ত ছেলেদের ইতিহাস পড়তে হয় না, কারণ তাদের জীবনটাই হয় একটি ইতিহাস। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এখানে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, এই সমাজ শিক্ষার বাহ্যিক রস চুষে খেয়ে কর্মক্ষেত্রে ঢুকে অর্থ উপার্জনের দিকে অধিক মনোযোগী। শিক্ষার অভ্যন্তরস্থ রস আস্বাদন করার মতো এত ধৈর্য তাদের নেই। আজকে দেখুন, মধ্যবিত্ত সমাজে জন্ম নেওয়া একটি শিশুকে শিক্ষার মহত্ব নয়, বর্তমানে কর্মজীবনে ঢুকে আরও কিভাবে দ্রুত অর্থ উপার্জন করা যাবে সেই দিকে আজকে তাদের ঝুঁকে পড়তে হচ্ছে। এবং বর্তমান এই সমাজের প্রেক্ষাপটে কিন্তু সেই একটা মধ্যবিত্ত সন্তানের কাছে এই ধরনের বাজার মূল্যহীন ইতিহাস নিয়ে পড়া একটি শুধুমাত্র বিলাসিতার স্বপ্ন। ঠিক এই জায়গা থেকে আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতি। মাননীয় সভাপতি, বিপক্ষদের একটি বড় জায়গা আমরা এখন পর্যন্ত বুঝতে পারি নাই যে তারা কিভাবে বলেন যে বিশ্বের কোনো দেশে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একমুখী নেই অথচ মাধ্যমিক পর্যন্ত আছে। কারণ আমরা জানি বিশ্বের উন্নত যতগুলা, সিঙ্গাপুর বলেন এবং ইন্ডিয়া 2024 আপনার ভবিষ্যতে করতে যাচ্ছে, অথবা থাইল্যান্ড, সকল দেশেই কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত এই ধরনের এক ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলন আছে। এবং এক্ষেত্রে 2024 সালে সিঙ্গাপুরও কিন্তু এই ধরনের একটা বড় পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। তো আমাদের দলের আর্গুমেন্টগুলোর দিকে আসি। মাননীয় সভাপতি, আজকে আমাদের দল থেকে আমরা যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে আসলে আগ্রহ অনুযায়ী কাজ করা কেন খুব বেশি দরকার। সেটার মধ্যে দেখুন, শিক্ষা আমাদের আমরা বিশ্বাস করি শিক্ষা আমাদের জন্য কোনো মৌলিক চাহিদা নয়, বরং এটি মৌলিক অধিকার। এখন পর্যন্ত আমরা শিক্ষাকে মৌলিক চাহিদা ভেবে আসছি। তাই আজকে আপনার সেই মাদ্রাসা বা সেই ইংলিশ ভার্সনে 16টা বছর পার করার পরে ভার্সিটিতে যে একটা বাংলা ভার্সনের শিক্ষার্থীর সাথে যখন তারা আলাদা কোনোভাবে কিছু পারছে না, অথবা ইবতেদায়ীতে পড়ে যাওয়ার পরে তাকে আবার নতুন করে ওই বিষয়গুলো কষ্ট করা লাগছে যেগুলো একজন বিজ্ঞানের ছাত্র আগে থেকে করে আসছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করে না। তাহলে আমি সেই ইবতেদায়ী শিক্ষাতে কি শিখলাম, অথবা সেই ইংরেজি মাধ্যমে আমি এই 16 বছর কি সময় পার করলাম। যেই একই ইংরেজি মাধ্যমে কিন্তু আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন বাংলা ভার্সনের ছাত্রও পড়ছে, ইংরেজি ভার্সনের ছাত্ররা সেখানে খুব বেশি ভালো ফলাফল করছে এমন কিন্তু নয়। এখানে দেখুন আজকে আমাদের দেশের প্রেক্ষাপটটা কি আছে। ছোটবেলা থেকে যদি আপনি একটা প্রাইমারি স্কুলে যে 100 জন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করেন তোমার বড় হয়ে কি হওয়ার শখ, তারা কিন্তু সেই ধরনের ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এরকম মুষ্টিমেয় 4-5টা পেশার কথা বলবে। কিন্তু আমাদের এখানে কেন আপনার খুব বেশি দরকার সাবজেক্ট চয়েসের যে সাবজেক্ট চেকিং ফ্যাক্টটা, এর কারণ যখন আপনার একটা শিক্ষার্থীর সামনে আপনি অনেকগুলো বিষয় তুলে ধরবেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু তার মাঝে এটা আসবে তার আসলে কোনটাতে আগ্রহ অথবা সে কোনটাতে অনেক বেশি ভালো। ঠিক এই জায়গা থেকে আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করছি। দেখুন আজকে আপনি ক্লাস 9-10-এ যে একটা শিক্ষার্থীকে বলছেন তুমি হয় কমার্স নাও না হলে সায়েন্স নাও, ঠিক এই জায়গা থেকে সে কিভাবে বুঝবে যখন সে জানেই না কমার্সে মানবিকে কি আছে অথবা সায়েন্সে কি আছে, সে কিভাবে এই ধরনের সিদ্ধান্তগুলো নেবে। তখন কি হয়, গড়পড়তা বাঙালি ডাক্তার হওয়ার জন্য তাহলে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য সায়েন্স নাও, যারা একটু মেধা ভালো তারা সায়েন্স নেবে, যাদের একটু কম তারা মানবিক নেবে। ঠিক এই জায়গা থেকে কিন্তু আমাদের একমুখী শিক্ষা ব্যবস্থা বর্তমান সময়ে খুব বেশি পরিমাণে উপযোগী। এবং তারা এই যে বললেন যে আমাদের এই ধরনের বিষয়গুলো আসলে বাংলাদেশে খুব বেশি দরকার না, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীও কিন্তু 2021 সালের যে আপনার আন্তর্জাতিক শিক্ষা দিবস রয়েছে সেখানে তিনিও সুস্পষ্টভাবে বলেন আমরা একমুখী শিক্ষার পথ তৈরি করছি। ঠিক এই জায়গা থেকে বর্তমান শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্যটা কি আছে, সেটা উদ্দেশ্য ভিত্তিক এবং শিক্ষণফল ভিত্তিক। ঠিক একই জায়গায় একমুখী শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য যোগ্যতা এবং দক্ষতা ভিত্তিক। এভাবে আসা যাক যে আমাদের যে প্রোডাক্টিভিটির বিষয়টা, সেটা দেখুন দ্য আওয়ার্সের পরিসংখ্যান মতে বর্তমান বাংলাদেশে 86 চাকরি প্রত্যাশী 86% মানুষ হতাশায় ভোগে। ঠিক এই জায়গাতে কেন তারা হতাশায় থাকে, দেখুন আজকে তারা একটি বিষয়ে পড়ে যাওয়ার পরে তখন যারা সবাই এই একইভাবে সেই চাকরির বাজারে ঢুকছে, বুয়েট থেকে পড়ে সবাই সেই ইঞ্জিনিয়ারিং লাইনে চাকরির বাজারে ঢুকে যখন সেখানে চাকরি পাচ্ছে না, ঠিক সেই সময় তারা কিন্তু বিসিএস এর পেছনে যাচ্ছে। ঠিক এই জায়গা থেকে আমরা বলতে চাচ্ছি দেখুন একজন বুয়েটের ছাত্রের পেছনে যখন বছরে 1 বছরে 32,000 টাকা খরচ হয়, একটা মেডিকেলে
পুরো একটা মেডিকেলের স্টুডেন্টের পিছনে যখন 18 থেকে 20 লাখ টাকা খরচ হয়, ঠিক সেই মুহূর্তে আপনার এই ধরনের যে হচ্ছে তাদের অন্য পরিমাণে জব সুইচিংয়ে চলে যাওয়া লাগছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ লস হচ্ছে। এরপর আসে যে শিক্ষার্থীদের উপযোগী ও স্বাধীনতার দিকটা, শিক্ষার্থীরা তাদের নিজেদের বিষয় সঠিকভাবে নির্বাচন যখন করতে পারে না, ঠিক সেই জায়গা থেকে দেখুন তাদের যখন তারা বিফল হয়, ঠিক সেই মুহূর্তে তাদের দায়টা কিন্তু তারা সরকার বা তাদের সমাজ ব্যবস্থার উপরে দিয়ে হতাশ হয়ে পড়ে। কিন্তু যখন আপনি একমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তাকে সব কিছু শিক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাবেন, ঠিক সেই মুহূর্তে সে ভাববে আমার ব্যর্থতা আমার, এবং ঠিক এই জায়গা থেকে কিন্তু ওভারকামিং প্রসেসের মাধ্যমে সে আমাদের বর্তমানে যে পৃথিবীর হিপোক্রেট সমাজের যে সার্ভাইভাল প্রসেস আছে সেখান থেকে সে ওভারকাম করতে চাবে, এবং এই সব কিছু একটা আপনার সুন্দর একটা প্রসেসের মধ্যে থাকবে একমুখী সমাজের 8-10 জন মানুষের মধ্যে, ঠিক সেই জায়গা থেকে কিন্তু আমরা সেখানে ওভারকামটা করতে পারবো। এরপর আসা যাক সিঙ্গাপুরে বর্তমানে কি হচ্ছে দেখুন, ওদেরও কিন্তু এতদিনে বহুমুখীর একটা ব্যবস্থা ছিল, ঠিক সেই জায়গায় সিঙ্গাপুরে বর্তমানে তাদের মধ্যে প্রচুর বেশি 10 সেকেন্ড সময় চেয়ে হতাশা দেখা দিয়ে গেছে। এই কারণে তারাও কিন্তু পরবর্তীতে একমুখী শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক বেশি কাজ করছে, কারণ তাদের শিক্ষার্থীরা যারা ওপরের পর্যায়ে মানে G1-এ পড়ে তাদেরকে খুব বেশি ভালো স্টুডেন্ট এবং বাকিরা যারা থাকে তাদেরকে মূল্যায়ন করে, যেমন আমাদের বিজ্ঞানের স্টুডেন্টরা কমার্স বা আর্টসের স্টুডেন্টদের মূল্যায়ন করে না। ঠিক এই ধরনের প্রেক্ষাপটে যখন আমাদের মনোমালিন্য থেকে শুরু করে হতাশা অনেক বেশি বাড়ছে, ঠিক এই মুহূর্তে আমরা বলতে পারি উচ্চ মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আনোয়ারুল ইসলাম অয়ন তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এই মুহূর্তে আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজের দ্বিতীয় বক্তা ক্যাডেট ফারহানকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ক্যাডেট ফারহান। বিজ্ঞ প্রতিপক্ষ, খুবই দুঃখ লাগে আপনাদের বক্তব্য বাংলাদেশ সরকার কিংবা শিক্ষাবিদগণ কেউই মেনে নেননি। তারা সকলেই মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা রেখে উচ্চ মাধ্যমিকে গিয়ে বিভাজনের কথা বলেছেন এবং বাংলাদেশ সরকারও এই পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছেন। তো আশা করি দিন শেষে আপনারাও আমাদের সাথে একমত হবেন। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষের বন্ধুরা এবং আজকে যারা শুনছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমার বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি। বিপক্ষে বলছি, মাননীয় সভাপতি, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্মলাভ করা আমাদের বাংলাদেশ আজ অভূতপূর্ণ উন্নয়নের রোল মডেল, আর এর পেছনে অন্যতম ভূমিকা ছিল শিক্ষাক্ষেত্রের উন্নয়নের, যেখানে যদিও এখনও কিছু সমস্যা রয়ে গেছে কিন্তু এক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছেন। একদিকে অভিযোগ বাংলাদেশের বেকার তরুণেরা চাকরি পাচ্ছে না, অন্যদিকে চাকরিদাতাদের অভিযোগ তারা যোগ্য ব্যক্তি খুঁজে পাচ্ছেন না। তাহলে সমস্যাটি আসলে কোথায়? সমস্যাটি মানসম্পন্ন শিক্ষায়। যখন একজন স্নাতকোত্তর ডিগ্রি ব্যক্তি 10টি বাক্য শুদ্ধ করে লিখতে ব্যর্থ হন, অথবা বাংলায় মাস্টার্স পাস করা একজন বলেন শেষের আমার কবিতাটি তার পড়া হয়নি, তখন এতে শিক্ষাদান প্রক্রিয়া নিয়ে অনেক প্রশ্নই উকি দেয়। মাননীয় সভাপতি ডক্টর দীপুমণি নেতৃত্বাধীন বর্তমান শিক্ষা মন্ত্রণালয় পুরো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছেন। এবার আমার উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিশেষায়িত বহুমুখী শিক্ষার কিছু বাধা তুলে ধরে তার সমাধানের মাধ্যমে কীভাবে এটিকে ফলপ্রসূ করে গড়ে তোলা যায় তা তুলে ধরব। এই শিক্ষা ব্যবস্থা চালু করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটি প্রয়োজন তা হলো শিক্ষকদেরকে যথাযথভাবে প্রশিক্ষিত করে তোলা। প্রতিটি শিক্ষককে তার বিষয়ে মৌলিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। এক্ষেত্রে শিক্ষকদেরকে যথেষ্ট পরিমাণ আর্থিক সুবিধাও প্রদান করা যেতে পারে, আর তাহলে মেধাবীরা এই পেশায় অধিক পরিমাণে আগ্রহী হয়ে উঠবে। আর একটি বড় সমস্যা হলো অবকাঠামোগত অপ্রতুলতা। তাই পরিবর্ধন এবং সংস্কার বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিমাণ অবকাঠামোগত উন্নয়ন এবং স্থাপনা বিনির্মাণের প্রয়োজন পড়বে। সরঞ্জামাদির ক্ষেত্রেও সরকারকে বিপুল বাজেট বিনিয়োগের দরকার পড়বে, কিন্তু সুদূর প্রসারী ফল বয়ে আনবে পুরো জাতির জন্য। সৃজনশীল পদ্ধতি বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা সরকারকে এরও বৃহৎ ব্যয় ও কর্মযজ্ঞ বাস্তবায়ন করতে দেখেছি, যার ফল আজ দৃশ্যমান। নকল দুর্বিপাকের অভিশাপ থেকে মুক্ত হয়েছে পুরো জাতি। আবার বিজ্ঞান বিষয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যবহারিক ক্লাসের সংখ্যা অনেক কম এবং কম কার্যকর। তাই এ বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। যেমন ধরুন কেউ ডাক্তার হতে চায়, এক্ষেত্রে তার উচ্চ মাধ্যমিক পর্যায়ে জীববিজ্ঞান বিষয়ে অধিক ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে যেন চিকিৎসক হবার প্রাথমিক দক্ষতা এ স্তরে অর্জিত হয়, সে লক্ষ্যে গভীর শিক্ষাক্রম এবং পাঠ্যসূচি প্রণয়ন করতে হবে। একইভাবে কেউ যদি প্রকৌশলী কিংবা উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য উপযুক্ত শিক্ষাক্রম এবং পাঠ্যসূচি প্রণয়ন করতে হবে। সবচেয়ে আনন্দের বিষয় এই যে আমাদের প্রস্তাবিত বিশেষায়িত বহুমুখী শিক্ষার সাথে সাদৃশ্যগত কি আমাদের বর্তমান শিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নিয়েছে তা দেখে নেওয়া যাক। 2025 সাল থেকে একজন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে গিয়ে তার পছন্দের বিষয় নির্বাচন করবে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে তখন মোট 6টি বিষয় থাকবে, যার মধ্যে বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সকলের জন্য বাধ্যতামূলক হবে। শিক্ষা বোর্ডের অধীনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে 2টি স্বতন্ত্র পরীক্ষার মাধ্যমে তাদের বিষয়ভিত্তিক দক্ষতা ও প্রয়োগ নিশ্চিত করা হবে। আর এই 2টি পরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত হবে একজন শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিকের ফল। এনসিটিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দৈনিক প্রথম আলোকে বলেন,
দুটি পরীক্ষা হলেও কার্যত পরীক্ষার্থীদের উপর চাপ কমবে। বর্তমানে উচ্চ মাধ্যমিকে যে কয়টি পরীক্ষা একসঙ্গে নেওয়া হয়, উচ্চ মাধ্যমিকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে গিয়ে সেটি ভাগ করে নেওয়া হবে। সুতরাং বিজ্ঞ প্রতিপক্ষ কী বুঝলেন? বর্তমান সরকার কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ে বহুমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে অগ্রসর হচ্ছে, আর যেটি হচ্ছে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী। তাহলে আপনারা কিসের ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে চাচ্ছেন বিজ্ঞ প্রতিপক্ষ? আপনারা নিশ্চয়ই প্রবাদটি শুনেছেন যে জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান। আপনাদের বক্তব্যের মাধ্যমে বারংবার এই প্রবাদটিরই প্রতিফলন ঘটছে বিজ্ঞ প্রতিপক্ষ। আর উচ্চ মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়িত হলে আমরা তার বাস্তব উদাহরণ দেখতে পারবো। কিভাবে? দেশের সকল শিক্ষার্থীকে সকল বিষয়ে পারদর্শী করে গড়ে তুলতে চাইলে কিভাবে তাদের মধ্য থেকে তৈরি হবে বিশ্বমানের বিজ্ঞানী, গণিতবিদ কিংবা গবেষক? প্রশ্ন রইল। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা খুব যুক্তিপূর্ণভাবে দেখিয়ে গেলেন যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কেন একমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য উপযোগী। তবে বিজ্ঞ প্রতিপক্ষ বলতে চাই, উচ্চ মাধ্যমিক পর্যন্ত একজন শিক্ষার্থীর মোট শিক্ষা জীবনে প্রায় 75% সময় অতিবাহিত হয়ে যায়। আর এ বিপুল সময়ের মধ্যে একজন শিক্ষার্থীর কোনো বিষয়ের সুপ্ত প্রতিভাগুলো সুপ্ত থাকতে থাকতে তা অনিবার্য ধ্বংসের দ্বারপ্রান্তে সে উপনীত হবে। আর এভাবে গড়ে ওঠা শিক্ষার্থীদের কাছ থেকে আপনারা কিভাবে যে দক্ষ মানব সম্পদ আশা করছেন তা আমার বোধগম্য হচ্ছে না বিজ্ঞ প্রতিপক্ষ। 21 শতকে যেখানে জ্ঞান ও দক্ষতাকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, সেখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা বাস্তবায়ন করে আপনারা তো এই জ্ঞানের পরিধিকে সীমিত করতে ব্যস্ত বিজ্ঞ প্রতিপক্ষ। সুতরাং বিজ্ঞ প্রতিপক্ষ পরিশেষে বলতে চাই, মাধ্যমিক পর্যন্ত এক সংস্কারকৃত একমুখী শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থীর জীবনের ভিত্তি স্থাপিত হবে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে গিয়ে বিশেষায়িত বহুমুখী শিক্ষার মাধ্যমে তার সৃজনশীলতা এবং ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় বিষয়গুলোর জন্য প্রশিক্ষিত হবে এবং দক্ষতা বৃদ্ধি হবে। সুতরাং আপনাদের প্রস্তাবিত একমুখী শিক্ষার মাধ্যমে সৃজনশীলতাকে ধ্বংস করতে চান, নাকি বিশেষায়িত বহুমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে চান? সিদ্ধান্ত আপনাদের। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ক্যাডেট ফারহানকে তার যুক্তি উপস্থাপন করার জন্য। এই মুহূর্তে আমি প্রস্তাবনার পক্ষ দলের দলনেতা জনাব আবিদ মাহমুদকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। জনাব আবিদ। আচ্ছা, তারা একসময় এসে বলতেছেন আমরা 2005 সালের যেই একমুখী শিক্ষা ছিল তার বিরোধিতা করেছেন জাফর ইকবাল স্যার, সো আমরা একমুখী শিক্ষাকে বাস্তবায়ন করব না। একসময় তারা পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের কথা বলতেছেন, আবার নিজেরাই এসে বলতেছেন আমরা মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করব। তার মানে তারা একমুখী শিক্ষার বিপক্ষে নাকি পক্ষে, এই জিনিসটা তারা এখন পর্যন্ত ক্লিয়ার করতে পারি নাই। দ্বিতীয়ত, এই ডিবেটটা খুব বেসিক একটা প্রিন্সিপাল ডিবেট। এই জায়গায় আপনাকে কখনো মেকানিজম দেওয়ারই দরকার নাই যে এর বিরুদ্ধে যে আপনি কি করবেন, এটা কোনো পলিসি ডিবেট না। তারপরেও তারা একটা মেকানিজম দেওয়ার চেষ্টা করছে যেখানে তারা বলার চেষ্টা করছে যে মাধ্যমিক শিক্ষা পর্যন্ত তারা রাখবে, কিন্তু কেন মাধ্যমিক শিক্ষা পর্যন্তই এই জিনিসটাও তারা আপনাকে প্রমাণ করে দিয়ে যায় না। কিছু জায়গা থেকে বিতর্ক করা শুরু করব। প্রথমত 2005 সালের আন্দোলনের কথা এসেছে। 2005 সালে মোহাম্মদ জাফর ইকবালের নেতৃত্বে যখন শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল, তাদের সবথেকে বড় পয়েন্ট ছিল কেন ধর্মে 100 মার্ক এবং কেন পদার্থে 33 মার্ক। তাই এই আন্দোলনের সাথে আপনি যদি বর্তমান একটা শিক্ষাক্রমের বা এই জিনিসটার তুলনা করতে চান, আমরা মনে করি এই জিনিসটা পুরোপুরি একটা বোকামির জায়গা হবে, যেখানে জাফর ইকবাল স্যার অলরেডি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একটা খুব সুন্দর প্রতিবেদনে প্রকাশ করেছেন যে তিনি বর্তমান একমুখী শিক্ষার খুবই বেশি পক্ষে। দ্বিতীয়ত, তারা আপনাকে বলে যে মাধ্যমিক পর্যন্ত একমুখী হবে। আগে ক্লিয়ার করে দিলাম যে এটা কোনো পলিসি ডিবেট না, তাই এই জায়গায় আসলে এটার কোনো দরকারই আসলে নাই। তৃতীয়ত, তারা আপনাকে বলে মানসম্পন্ন শিক্ষার কথা এবং খুব সুন্দর করে দ্বিতীয় বক্তা গল্প বলে যায়। আপনাকে বুঝতে হবে আমরা বাংলাদেশে বসবাস করছি, যেই দেশের কিনা জিডিপির 6% ভাগ যাওয়ার কথা ছিল শিক্ষা খাতে, সেই জায়গায় মাত্র 2.1% আমরা দিতে পারি এবং এর বেশি সিস্টেম লসের কারণে আপনি 1%-এরও কম পান। সেই জায়গায় আপনি কখনোই, যেই জায়গায় প্রাইমারি থেকে শুরু করে প্রত্যেক জায়গায় স্যাররা নিজেদের মতো একটা গ্রামার বই তৈরি করে দেয়, আমরা বিশ্বাস করি এমন একটা টক্সিক শিক্ষা ব্যবস্থার ভেতরে আপনি কখনোই সেই 28 রকমের নার্সারি, প্লে, তারপরে প্লের পরে 1, 2 ক্যাডেট শিক্ষা, ইবাদতেই শিক্ষা, আপনাকে ক্লাস 3-তে মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে। সেই জায়গা থেকে সায়েন্সের ভেতরে আবার ভাগ আছে, আপনি সেখানে ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, মানবিক, ব্যবসায় বিভাগ, এই প্রত্যেকটা সেক্টর নিয়ে মাত্র 2.1% জিডিপি নিয়ে কখনোই গবেষণালব্ধ একটা শিক্ষাক্রম আপনি তৈরি করে দিতে পারবেন না। বাংলাদেশে কোনো শিক্ষাবিদ নাই যে আপনার জন্য ফ্রিতে কাজ করে দেবে। আমরা বিশ্বাস করি যেখানে একটা গবেষণালব্ধ শিক্ষা, আপনি যদি মানসম্মত শিক্ষা চান, তাহলে অন্তত পক্ষে একটা একমুখী শিক্ষার পক্ষে আপনাকে যেতে হবে, যেই জায়গায় আপনি পুরো বাজেটটা দিতে পারবেন। আমরা বিশ্বাস করি। তারপর তারা আপনাকে বলে প্যাশনের কথা। আমি অ্যারেঞ্জড ম্যারেজকে কখনো সমর্থন করি না। কেন সমর্থন করি না? যেই মুহূর্তে আপনি বিবাহের পর আপনার
প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কেমন হবে সেটা তো আমি বলতে পারি না। ঠিক তেমন আপনি গড়পড়তাই সমাজ আপনাকে বলেছে, শিক্ষক বলেছে তুমি তো ভালো রেজাল্ট করছো, তাই বলে আপনি সায়েন্স নিয়েছেন আর আপনার যুক্তিবিদ্যার প্রতি কোনো তীব্র ঘৃণা থাকবে, আপনি পদার্থবিজ্ঞানকে ভালোবেসে ফেলবেন সায়েন্স নেওয়ার পরে। আমি বিশ্বাস করি এই যৌক্তিকতা বা এই প্যাশনের চিন্তাভাবনাটা সম্পূর্ণ একটা ভেগ কথা, এবং তারা আপনাকে বলার চেষ্টা করে বিভিন্ন দেশের কথা বা উন্নত শিক্ষা ব্যবস্থা আসলে কেমন, এইটার একটুখানি কারিগরি আমি দেখায় যায়। থাইল্যান্ড প্রথম 1975 সালে একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার মডেল দেয়, যেখানে তারা 5 ধরনের শিক্ষা দেয়, এবং থাইল্যান্ডের মজার বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল শিক্ষাকে গুরুত্ব না দিয়ে তারা থাই শিক্ষা এবং গণিত শিক্ষাকে মূল কেন্দ্রীভূত করে এবং আলাদা 5টা ক্ষেত্র করে, সর্বশেষে ছিল ইংরেজি শিক্ষা। সেই জায়গায় বাংলাদেশে বলা হয় তুমি ইংরেজি না শিখলে তো স্মার্ট সমাজের সদস্য না। আমরা বিশ্বাস করি থাইল্যান্ডের মতো দেশগুলো যারা শিক্ষা ব্যবস্থায় উন্নত হয়েছে তারা 1975 সাল থেকে এই জিনিসটাকে কন্টিনিউ করেছে। দক্ষিণ কোরিয়া বাংলাদেশে মানে পুরো বিশ্বের মধ্যে এখন গণিতে সব থেকে বেশি মেধাবী, সব থেকে বেশি হচ্ছে শিক্ষার্থীরা তাদেরকে ইউটিলাইজ করতে পারে, সব থেকে কম হতাশ তারা। সেই দক্ষিণ কোরিয়া আমাদের 1983 সালে এসে তাদের একমুখী শিক্ষার বাস্তবায়ন করেছে। আপনি যদি দেখেন যে জার্মানি কিংবা ফিনল্যান্ডের ক্ষেত্রে আপনি যখন ডিসক্রিমিনেশনটা করেন, আপনি সায়েন্সের স্টুডেন্ট বেতন পাবে অনেক বেশি, কেননা সায়েন্সের স্টুডেন্ট অনেক বেশি পড়াশোনা করে। মানবিকের একটা ছাত্র সে তো ব্যাংকে চাকরি করবে, 50,000 টাকা বেতন পাবে। ডাক্তার আমি তো 1.5 লাখ টাকা 2 লাখ টাকা মাসে ইনকাম করব। আমরা বিশ্বাস করি এমন জায়গায় তারা দেশপ্রেমের কথা বলে, যেখানে সুশীল সমাজ দেশপ্রেমের কথা বলে, যার ভেতরে আপনি ওয়েজের ডিভাইজেশন করে ফেলেছেন। সেই জায়গায় ওই গ্রামের নিম্ন পদস্থ মানুষগুলোকে, তৃণমূল মানুষকে আপনি কখনো এনগেজ করতে পারবেন না। আমরা বিশ্বাস করি জার্মানি ঠিক এইটাই করছে। জার্মানি তাদের শিক্ষার ক্ষেত্রে একজন মজুরি মানে প্রত্যেকটা শিক্ষার্থী যারা হচ্ছে আপনার ড্রেনে কাজ করে, যারা হয়তো বা সুইপার, তাদেরকেও তারা ঠিক সেম ভাবে পড়াশোনা করাইছে এবং তাদের এই ওয়েজ মেকানিজমটা, তাদের বেতন পলিসিটা তারা ঠিক করেছে। আপনি যদি তাকান ফিনল্যান্ডের দিকে কিংবা জাপানের দিকে, জাপানে যদি আপনি হচ্ছে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনাকে প্রথমে 1 বছরের ইকোনমিক কোর্স করতে হয়। অর্থাৎ এই যে আমাদের দুনিয়ায় আমরা দেখি যে কৃষকদের ঠকায় পুরো টাকাটা সিন্ডিকেট হাতে নিয়ে নিচ্ছে, জাপানে এটা করা সম্ভব হয় না, কেননা জাপানের প্রত্যেকটা কৃষক ওই ইকোনমিক্সটা কোর্সটা করে এসছে। তার মানে আপনি যদি ভেবে নেন আপনি সায়েন্সে পড়েছেন বলে জীববিজ্ঞান পড়লেই আপনার বায়োলজি সব জ্ঞান হয়ে যাবে, কিন্তু আপনার ভিতরে ওই যদি নৈতিক শিক্ষাটা না থাকে না, মানবিক শিক্ষাটা, তাহলে ওই ডাক্তারই হবে। পেট কেটে তার ভিতরে আপনি গস রেখে দিবে, চলে আসবেন, সেলাই করে দিবেন। আমরা বিশ্বাস করি আপনি ডাক্তার হন, আপনি যেটাই হন না কেন, আপনার নৈতিক শিক্ষা দরকার, আপনার সামাজিক শিক্ষা দরকার, আপনার বুদ্ধিভিত্তিক চেতনা দরকার এবং তার সাথে সাথে জ্ঞান উপলব্ধি করার। আমি বাজার দরের মতো শিক্ষাকে বেচে কিনে খাইতে চাই না, আমি বাজারের মতো শিক্ষাকে বাণিজ্যিকরণ করতে চাই না, আমি শিক্ষার মহত্বটাকে পাইতে চাই। আমরা বিশ্বাস করি এই জন্য আমাদের একমুখী শিক্ষাটা করা দরকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দলনেতা আবিদ মাহমুদকে তার সুন্দর যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। এই মুহূর্তে আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজের দলনেতা ক্যাডেট মাসরুরকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ক্যাডেট মাসরুর। প্রতিপক্ষের প্রথম বক্তা অর্থচিন্তার সাথে আমাদের শিক্ষা ব্যবস্থার নেতিবাচক দিকটি দেখে গেলেন। বিজ্ঞ প্রতিপক্ষ আপনাদের মনে করে দিতে চাই, শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মোতায়ের হোসেন চৌধুরী কিন্তু বলেছেন শিক্ষাক্ষেত্রে নিচতলা না ভরলে কিন্তু উপরতলায় যাওয়া যায় না। তাই আগে দরকার প্রতিটি শিক্ষার্থীর জীবিকার চিন্তা এবং পরিকল্পনাকে বেছে নেওয়া, নইলে তার মত অনুযায়ী জীবসত্তার ঘর থেকে উপরতলা অর্থাৎ মানব সত্তার ঘরে উন্নতি শিক্ষার মাধ্যমে কখনোই সম্ভব হবে না। একটি অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আরেকটি শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের আসাধনের সাধনা, এই উভয়বিধ চেষ্টার ফলেই তো মানব জীবনের উন্নয়ন সম্ভব। তাই মোতায়ের হোসেন চৌধুরীর কথা সূত্র ধরে বলতে চাই, মাধ্যমিক পর্যন্ত সংস্কারকৃত একমুখী শিক্ষা, আমি আবারও বলছি সংস্কারকৃত একমুখী শিক্ষা, এবং উচ্চ মাধ্যমিক থেকে বিশেষায়িত বহুমুখী শিক্ষায় পারে আমাদের এই সকল বিষয়ের সমন্বয় সাধন করতে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রতিপক্ষের বন্ধুরা এবং যারা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র কর্তৃক আয়োজিত আন্ত কলেজ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা 2021-এর দ্বিতীয় পর্বে আমাদের বিষয় নির্ধারিত হয়েছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতি। বিষয়ের বিপক্ষে বলছি। মাননীয় সভাপতি, বাংলাদেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। তথ্য প্রযুক্তি সহ যুগোপযোগী সকল খাতেই বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বিশেষায়িত শিক্ষায় আজ উন্নত বিশ্বের সাথে সাদৃশ্যগত মৌলিক উন্নয়ন সাধিত হয়েছে। তাই এখন গতানুগতিক শিক্ষার কোনো সুযোগই নেই বিজ্ঞ প্রতিপক্ষ, আমাদের দরকার এখন বিশেষায়িত শিক্ষা। আমার দলের পূর্ববর্তী বক্তাগণ তাই স্পষ্টভাবে বলে গিয়েছেন এবং সরকারও তা মেনে নিয়েছে। আমরা যদি চীনের ব্যবস্থার দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো 12 বছর পর্যন্ত তারা তাদের জনগণকে বিশেষায়িত শিক্ষা প্রদান করেছে।
ফলাফল আজ আমরা দেখতে পাচ্ছি চোখের সামনেই। বিশ্ব বাণিজ্য এবং অর্থনৈতিক পরাশক্তি হিসেবে আজ তারা সবচেয়ে এগিয়ে আছে। ইউরোপ আমেরিকার মতো দেশের কাছে তাদের অর্থনীতি আজ অপ্রতিরোধ্য। আর আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা হয়ে উঠেছে অজস্র বেকার তৈরির কারখানা। প্রতি বছর বের হচ্ছে কয়েক লাখ বেকার। মাননীয় সভাপতি সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী স্নাতক বেকারত্বের হার 47%। তথ্যসূত্র বাংলা ট্রিবিউন। এত বেকারের ভিড়ে চাকরি যেন সোনার হরিণ। বিশেষত বহুমুখী শিক্ষা বাস্তবায়িত না হবার ফলে এদেশের শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী চাকরি পায় না, চাকরি পেলেও প্রত্যাশা অনুযায়ী বেতন পায় না, দক্ষতা সঠিকভাবে অর্জিত হয় না বলে মালিক বা বসের নানাবিধ অদ্ভুত পরীক্ষা এবং অপেশাদার আচরণের শিকার হতে হয়। উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে যদি বিশেষায়িত শিক্ষা বাস্তবায়িত হয় তখন এই সকল সমস্যার মহিরু সমাধান অনায়াসেই সম্ভব হবে। জাপানেও শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে 3 বছর মেয়াদী বিশেষ বিষয়ভিত্তিক মৌলিক জ্ঞান অর্জন করে, ফলে তারা উচ্চশিক্ষা এবং পেশাগত জীবন দক্ষতা নিয়ে বেড়ে ওঠে। মাননীয় সভাপতি, আমরা যদি ইউরোপীয় শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো ফ্রান্স, সুইডেন সহ অন্যান্য সকল দেশে তারা বিশেষায়িত শিক্ষার উপর জোর দিয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এ পর্যায়ে আমার বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধুদের মতো একমুখী শিক্ষার নামে প্রহসন সৃষ্টি করে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে ঠেলে দিচ্ছে না। এক্ষেত্রে বিবিসির প্রতিবেদন অনুযায়ী এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত মান অর্জন করেছে সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা, যা আমার দলের আমার বিপক্ষ বন্ধুদের বিপক্ষ দলের প্রতিপক্ষ দল বলে গিয়েছেন। কিন্তু আমাদের একটি বিষয় মাথায় রাখা দরকার, সেটি হচ্ছে আমাদের দেশের অবকাঠামোগত উন্নয়ন কিন্তু তাদের দেশের মতো নয়। আমাদের বিতর্কের বিষয়টি হচ্ছে বাংলাদেশের জন্য উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা সংস্কারের মাধ্যমে বিশেষায়িত স্তরের গভীরতা অর্জনের ফলে সবচেয়ে ইতিবাচক দিকটি হবে তা হলো আমরা পাবো দক্ষ শিক্ষক মণ্ডলী, আর এটি আমাদের জন্য বেশি দরকার। বিজ্ঞ প্রতিপক্ষ, বর্তমানে একজন শিক্ষককে বহুবিধ বিষয়ে মনোযোগ দিতে গিয়ে শিক্ষার মান ব্যাহত হচ্ছে। আবার আমাদের প্রস্তাবিত ব্যবস্থা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা দেখতে পারবো শিক্ষার্থীদের জন্য যে বাড়তি পড়াশোনার বোঝা সেটি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হবে। ফলে শিক্ষার্থীদের মানসিক বিকাশ পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে। মানসিকভাবে প্রফুল্ল এবং সুস্থ মস্তিষ্কের শিশুরাই ভবিষ্যতে জাতির কর্ণধার হিসেবে আবির্ভূত হবে। হাইকোর্টের নির্দেশনাও রয়েছে শিক্ষার্থীদের বইয়ের বোঝা হ্রাস করার জন্য। কিন্তু আমরা যদি মাধ্যমিক পর্যায়ে একমুখী শিক্ষার নামে তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করি আর তাতে যদি তাদের মানসিক বৈকল্য সৃষ্টি হয়, তার দায়ভার কে নেবে? বিজ্ঞ প্রতিপক্ষ। আমাদের দরকার এখন বিশেষায়িত শিক্ষা। আর আমাদের যেটি বড় সমস্যা এখনও আমাদের রক্তে লেগে আছে তা হচ্ছে ঔপনিবেশিক আমলের ভৃত্য মানসিকতা। সবাই চাকরিজীবী হতে চায়, কেউই কিন্তু উদ্যোক্তা হতে চায় না। কিন্তু চীন, জাপান কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু উদ্যোক্তা সৃষ্টির হিড়িক পড়েছে। মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষার পরে যদি আমরা যার যার পছন্দ এবং মানসিকতা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে ভাগ করে দিতে পারি তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে প্রচুর উদ্যোক্তা সৃষ্টি করতে পারবো, পাশাপাশি সৃষ্টি করতে পারবো নতুন নতুন উদ্ভাবক। ফলে আমরা স্বপ্ন দেখতেই পারি একদিন চায়না বা জাপান হবার, আর উন্নত বিশ্বে স্থান করে নেবা তখন সময়ের ব্যাপার মাত্র। বিজ্ঞ প্রতিপক্ষ, তাহলে আর নয় হতাশা, আর নয় আত্মহত্যা। চাই বেকারত্বের অভিশাপমুক্ত স্বাবলম্বী বাংলাদেশ। একজন উচ্চশিক্ষিত বেকার মানুষ যে বাবা মায়ের কাছে কতটা নিগৃহীত এবং সমাজের কাছে যে কতটা বোঝা তা বলাই বাহুল্য। বাবা ঋণ করে, গরু বা জমি বিক্রি করে তার সন্তানকে লেখাপড়া শেখান এই আশায় সেই সন্তান একদিন সংসারের হাল ধরবে। কিন্তু দুঃখের বিষয় আজ সে গরুও নেই, জমিও নেই, হাল তো কবেই ছুটে গেছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা বাংলাদেশের এই মর্মান্তিক এবং করুণ পরিণতি আর দেখতে চাই না। আর তার জন্য কাজ করে চলেছেন 21 সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয় ব্রিটিশ আমলের সেই মাউন্টহাত্তার ঘুণে ধরা শিক্ষাকে বদলে ফেলছে। তাই আমরাও স্বপ্ন দেখি সংস্কারের মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক থেকে বিশেষায়িত বহুমুখী শিক্ষায় একদিন সুদক্ষ এবং প্রতিভাবান জনগোষ্ঠী সৃষ্টি করবে, যারা আবির্ভাব ঘটাবে উন্নত সোনার বাংলার। এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি মাননীয় সভাপতি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ক্যাডেট মাসরুর, বিপক্ষ দলের দলনেতাকে। এই মুহূর্তে আমি পক্ষ দলের দলনেতাকে যুক্তি খণ্ডনের জন্য অনুরোধ জানাচ্ছি। যুক্তি খণ্ডন করবে পক্ষ দলের দলনেতা আবিদ মাহমুদ। তিনি যতগুলো যুক্তি তিনি দিয়েছেন একমুখী শিক্ষার বিরুদ্ধে, যখন তিনিই বলেন যে মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা থাকবে, আমি মনে করি তার একটি যুক্তিও এই বিতর্কের হাউসে কোনো ভূমিকাই রাখে না। একটি মাত্র যুক্তি তাদের কাছ থেকে এসেছে, সেটা হচ্ছে যদি আপনি মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকে যেও একমুখী শিক্ষার প্রচলন ঘটান, সেই জায়গায় আপনার সীমিত জ্ঞানের সৃষ্টি হবে, সেখানে আপনি বিশেষায়িত জ্ঞানটা অনেক বেশি পাবেন না। সমস্যা হচ্ছে, দেখুন, একটা বিজ্ঞানী যদি আপনি হন, আপনি যদি টেসলা কোম্পানির প্রধানকেও দেখেন, যদি ইলন মাস্ক শুধুমাত্র বিজ্ঞানের নিয়েই পড়াশোনা করতেন, তিনি যদি
যদি শুধুমাত্র সায়েন্স নিয়েই পড়াশোনা করতেন, তিনি এত বড় ব্যবসা দাঁড় করাতে পারতেন না। যেই জায়গায় আপনার 2041 সালে তথ্য বিপ্লব ঘটবে, যেখানে আপনার জন্য কেউ চাকরি নিয়ে বসে থাকবে না, আপনাকে নিজে উদ্যোক্তা হতে হবে, সেই জায়গায় আপনার ব্যবসার জ্ঞান থাকা লাগবে, আপনাকে নৈতিক শিক্ষা লাগা থাকবে, আপনাকে বিজ্ঞানের শিক্ষা থাকা লাগবে। তার মানে বিশেষায়িত জ্ঞানের থেকে আপনাকে যে মাল্টি ট্যালেন্টেড হয়ে গড়ে উঠতে হবে, এই সামান্য জিনিসটুকু তারা বোঝার চেষ্টা করতে পারেন নাই। দ্বিতীয়ত, তারা আপনাকে বলার চেষ্টা করে যে আমরা তো বিশ্বের থেকে অনেক বেশি শিক্ষায় পিছিয়ে যাব। আপনি যদি থাইল্যান্ডের শিক্ষা ব্যবস্থার দিকে লক্ষ্য করেন, তারা দ্বাদশ শ্রেণী পড়ার পর পর্যন্ত তারা 2 বছর হচ্ছে সেনাবাহিনীতে সময় দেয়। তারপরেও তারা বিশ্বের অন্যতম প্রথম দিকে, তৃতীয় মনে হয় এখন সর্বোচ্চ, এই যে ILOর কথা অনুযায়ী তারা তৃতীয়তম দেশ যারা হচ্ছে সব থেকে বেশি শ্রমিক তৈরি করতে পারে, যারা সব থেকে বেশি কর্মদক্ষতা দিতে পারে এই দিক থেকে। তারপরেও তারা যদি আগায় থাকতে পারে 2 বছর হচ্ছে টাইম নষ্ট করে, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের ক্ষেত্রেও এটা করা সম্ভব। এবং এই 2 বছর সেনাবাহিনীতে যোগদানের জন্য সেই দেশের 92% তরুণ রাজি আছে এখন পর্যন্ত। আমরা মনে করি আপনারা যে বারবার বলতেছেন বেকারত্বের সমস্যার কথা, আমরাও এটা মেনে নিয়েছি। আমরাও দেখেছি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মতে বাংলাদেশের মানুষজন শুধুমাত্র 48% কর্মদক্ষতা দিতে পারে। কেন দিতে পারে না? কেন তারা উদ্যোক্তা হতে পারে না? কেননা তারা শুধুমাত্র বিজ্ঞানের কিছু পুঁথিগত জ্ঞান মুখস্থ করেছে। আপনি যদি রসায়নের ক্ষেত্রে মানে হচ্ছে ইলেকট্রনের তরঙ্গবেগ নির্ণয় করতে যান, আপনাকে সেই জায়গা থেকে পদার্থবিজ্ঞানের সূত্র লাগবে, ভরবেগের সূত্র লাগবে। তার মানে কি প্রত্যেকটা জ্ঞান একটা আরেকটার সাথে আন্তঃসম্পর্ককৃত। তাই আপনি যেই মুহূর্তে ওই জ্ঞানটা পান না, সেখানে 48% এফোর্ট দেন, আপনি উদ্যোক্তা হতে নিজেকে ভয় পান। আমরা বিশ্বাস করি 2041 সালের দেশ কখন আপনার জন্য ইন্টারভিউয়ে বসে রাখার জন্য না। আপনি আপনার নিজের কার্যক্ষেত্র তৈরি করেন, শিক্ষার মনুষ্যত্বের জায়গাটা রাখেন, শিক্ষার জন্য শিক্ষা করেন, হাল চাষের জন্য না। ধন্যবাদ। ধন্যবাদ আবিদ মাহমুদ, পক্ষ দলের দলনেতা। এই মুহূর্তে প্রস্তাবনার বিপক্ষ দলের দলনেতা ক্যাডেট মাসরুরকে যুক্তি খণ্ডনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যুক্তি খণ্ডন করবেন ক্যাডেট মাসরুর। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবার সুযোগ প্রদানের জন্য। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন সকল বিভাগকে একসঙ্গে একমুখী শিক্ষা বলে এবং মাদ্রাসা সহ কোনো মাদ্রাসা ইবতেদায়ী কোনো কিছুই থাকবে না যার মাধ্যমে তারা বৈষম্য দূর করতে চান। কিন্তু একটি বিষয় মাথায় রাখা দরকার যে সকল শিক্ষার্থীর অভিযোজন ক্ষমতা এবং মানসিক বিকাশ কিন্তু একরকম নয়। আর আমাদের প্রস্তাবিত মাধ্যমিক পর্যন্ত সংস্কারকৃত একমুখী শিক্ষা তাদের শৈশব, কৈশোর ও তারুণ্যের বয়সোপযোগী জ্ঞানের মাধ্যমে তাদেরকে চৌকস করে তুলবে, যারা তার মাধ্যমে পরবর্তীতে বিশেষায়িত শিক্ষার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আর আমাদের এই প্রস্তাবিত ব্যবস্থা তাদের বৈষম্য কিন্তু অবশ্যই দূর করবে, কারণ তাদের ভিতরে তৈরি হবে বৈচিত্র্য এবং জাতীয় সংহতি। আর এর মাধ্যমেই কিন্তু আমরা সুনাগরিক এবং দক্ষ মানব সম্পদ তৈরি করতে পারবো। আপনারা আরও বলে গেলেন যে এই দেশে আমাদের সমাজে বিদ্যমান বৈষম্যের কথা, যেটা একজন ডাক্তার এত অর্থ উপার্জন করে, একজন অন্যান্য বিষয়ে পড়াশোনা করেও সেই অর্থ উপার্জন করতে পারেন না। কিন্তু একটি বিষয় মাথায় রাখা দরকার, আমাদের বিতর্কের বিষয় কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে, আমাদের সামাজিক ব্যবস্থা নিয়ে কিন্তু নয়, এটা আমাদের মানসিকতার সমস্যা। আরেকটি বিষয় আমি আপনাদের বলতে চাই, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত একমুখী শিক্ষা যদি বাস্তবায়িত হয়, তাহলে আমাদের মানে পরবর্তী উচ্চশিক্ষার জন্য জটিলতর বিষয় অধ্যয়নের জন্য কিন্তু আমরা প্রয়োজনীয় সময় কিন্তু পাবো না। আমরা কিন্তু সেই দিক থেকে বিশ্বমান থেকে অনেক পিছিয়ে পড়বো। কিন্তু আমরা যদি মাধ্যমিক পর্যন্ত সংস্কারকৃত একমুখী শিক্ষা বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু আমরা তাদের ভিতরে সে একটা মানসিকতা তৈরি করে দিতে পারবো যে কোন বিষয় তার সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে, কোন বিষয়ে সে নিজেকে পছন্দ করছে এবং কোন বিষয়ে সে পরবর্তীতে নিজেকে দেখতে চায়। এবং পরবর্তীতে আমরা সেই অনুযায়ী উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে সেই বিশেষায়িত জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা তৈরি করতে পারবো নতুন নতুন অধ্যাপক। এবং দ্বিতীয় বক্তা আরও বলে গেলেন যে শিক্ষামন্ত্রী একমুখী শিক্ষার কথা বলেছেন, কিন্তু আপনাদের আবারও বলছি সেটা কিন্তু মাধ্যমিক পর্যন্ত, উচ্চ মাধ্যমিক পর্যন্ত কিন্তু নয়। আর আপনারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে সেটি দীর্ঘায়িত করে আমাদের উচ্চশিক্ষার পদ্ধতি কিন্তু আরও উচ্চশিক্ষার জন্য যে প্রবেশদ্বার সেটিকে কিন্তু 75% খেয়ে ফেলেছেন, যা আমার দলের দ্বিতীয় বক্তা ইতোমধ্যেই বলে গিয়েছেন। সুতরাং আপনাদের আবারও বলতে চাই, আর কোনো বিতর্ক নয়, আসুন কায়মনোবাক্যে বলি যে মাধ্যমিক পর্যন্ত সংস্কারকৃত একমুখী শিক্ষা এবং উচ্চ মাধ্যমিক থেকে বিশেষায়িত বহুমুখী শিক্ষায় পারে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ক্যাডেট মাসরুরকে তার বক্তব্য অর্থাৎ যুক্তিখণ্ডন পর্ব সুন্দরভাবে শেষ করার জন্য। আমি একটি ব্রিজ তৈরি করব, কোনো একটি নদীর উপর একটি ব্রিজ তৈরি করব। এই ব্রিজটির সামাজিক কাজে কীভাবে লাগবে সেটি যেমন দরকার,
একই সাথে আবার এই ব্রিজটির অর্থনৈতিক কি বিষয় রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় নিতে হবে। অর্থাৎ একজন মানুষ শুধু বিজ্ঞানে পড়বে, সে গবেষণা করবেন, তারপরে সেই গবেষণালব্ধ জ্ঞানটিকে যখন ব্যবহারিক ক্ষেত্রে ব্যবহার করতে হবে, তখন কিন্তু সকল বিষয়সমূহের একটি জটিল সমীকরণ রয়েছে। এই সমীকরণে যাওয়ার জন্য একমুখী শিক্ষা ব্যবস্থা প্রয়োজন নাকি বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, এই বিষয়গুলোকে নিয়ে আমরা দুই পক্ষের বক্তব্য শুনলাম। পক্ষ এবং বিপক্ষ দলের যে চমৎকার উপস্থাপন হয়েছে, সেই উপস্থাপনের মধ্য দিয়ে আমরা একটি নীতিগত সিদ্ধান্তে আসতে পারি। ইতিমধ্যে আমার কাছে আজকের এই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল আমার হাতে এসে উপস্থিত হয়েছে। আজকের বিতর্কের বিজয়ী দল, পক্ষ দল অর্থাৎ প্রস্তাবনার পক্ষে যে দল ছিল নটরডেম কলেজ ঢাকা। শ্রেষ্ঠ বক্তা পক্ষ দলের দলনেতা আবিদ মাহমুদ। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং একই সাথে আজকের এই বিজয়ী দলের প্রতিও আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল। আমরা আশা করি ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর এরকম যুক্তিতর্কের মধ্য দিয়ে আমাদের নীতি নির্ধারণী যারা ব্যক্তি আছেন তাদের কাছে এই বিষয়গুলো আমরা তুলে ধরতে পারবো। বিতর্ক প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে।